আমি সাজিদুল মন্ডল, আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব সম্পর্কে জানব। যে কোনো পরীক্ষা আপনারা দিতে পারেন, সে পিএসসি হতে পারে, সে নেটও হতে পারে, বা এমএসসি হতে পারে, বা এই মুহূর্তে যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্যও হতে পারে। কেননা এখানে ভিডিওটি অনেকটাই তথ্যবহুলভাবে বানানো হয়েছে, তো সেক্ষেত্রে সেই তথ্যগুলো এখানে রাখা হয়েছে যেগুলো পরীক্ষা আসতে পারে। সে যে কোনো পরীক্ষা বলতে পারেন। যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য তো ভীষণ উপকারী, এবং যারা এই মুহূর্তে পিএসসি পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং একাদশ দ্বাদশের যে পরবর্তীকালে পিজি লেভেলে যে পরীক্ষা যেটা বলা হয়, সেক্ষেত্রেও কাজে আসবে। এমন ভাবেই বানানো হয়েছে, অর্থাৎ বলতে পারেন একটা ভিডিওর মধ্য দিয়ে সব কিছু বা সবগুলো পরীক্ষাকেই কভার করা হয়েছে। তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং যে তথ্যগুলো আপনাদের কাছে নেই সেগুলো লিখে নিন। কারণ ম্যাক্সিমাম প্রাচীন এবং মধ্যযুগের তথ্য দেখবেন কিছুটা হলেও পাওয়া যায়, কিন্তু অনেক তথ্য যেগুলো পাওয়া যায় না সেইগুলোই আমি এখানে সংগ্রহ করেছি এবং আপনাদের ডিসপ্লেতে দেখতে পাবেন, এবং যতটা মনে হয়েছে লেখার ঠিক ততটা লিখে নিন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি পুরো দেখুন এবং পরিশেষে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে কি আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা, এবং আপনারা ডিসপ্লেতে খেয়াল করুন। তাহলে চলুন আমরা এবার দেখে আসি নারায়ণ দেব সম্পর্কে, যেগুলো অন্তত পরীক্ষায় আসবে। তো যাই হোক, কথা বাড়াবো না, যেটা নারায়ণ দেবের নিয়ে যেটা সব থেকে বেশি বিতর্কিত সেটা হচ্ছে কবির আবির্ভাবকাল, অর্থাৎ জন্মসাল নিয়ে, এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা সবগুলোই জানবো, কখনো কখনো কারোর মত দিয়েই হয়তো বলতে পারেন পরীক্ষা দিতে পারে। কিরকম ভাবে আসতে পারে আমি বলছি, দেখুন। জন্মসাল তবে চৈতন্য পরবর্তী যুগের কবি, কিন্তু কারণ হিসেবে উল্লেখ করা যায় আসামে প্রচলিত নারায়ণ দেবের কাব্যে চৈতন্য বন্দনা লক্ষ্য করা যায়। অর্থাৎ বুঝতে পারছেন যে চৈতন্য দেবের যখন বন্দনা করা হয়েছে তাহলে মানে চৈতন্য পরবর্তী যুগের কবি। তবে সুকুমার সেনের মতে ষোড়শ শতকের কবি ছিলেন, তাহলে হয়তো পরীক্ষা দিতে পারে যে নারায়ণ দেব সুকুমার সেনের মতে কত শতকের কবি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ষোড়শ শতকে। আশুতোষ ভট্টাচার্যের মতে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর কবি, শেষ ভাগের কবি। আর আশুতোষ ভট্টাচার্যের পরে আমরা দেখব ডক্টর তমরাস চন্দ্র দাশগুপ্তের মতে তিনি হচ্ছে ত্রয়োদশ শতকের কবি, অর্থাৎ অনেক পুরাতন বা অনেক আদি বলতে পারেন, এই ধরনের একটি উনি বোঝাতে চাইছেন। তবে পণ্ডিতদের অনুমান কবি পঞ্চদশ শতকের শেষ দিকে না ষোড়শ শতকের প্রথম ভাগে কবি জন্মগ্রহণ করছে, অর্থাৎ হয় পঞ্চদশ শতকের শেষ দিকে আর না হলে তিনি ষোড়শ শতকের প্রথম দিকে জন্মগ্রহণ করেছেন। এরপরে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জন্মস্থান নিয়ে দেখব। পূর্ববঙ্গের কবি, এটাই অন্তত আপনারা শিওর যে আপনারা জানবেন যে এটা পূর্ববঙ্গের ইনি কবি। তার পূর্বপুরুষ রাজদেশ থেকে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত বোর গ্রামের অধিবাসী ছিলেন। কিন্তু কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? আত্মপরিচয় থেকে জানা যায় কবির জন্ম মগধে, অর্থাৎ আমরা পরবর্তীকালে আত্মপরিচয় অংশটু আমরা দেখে নেব। এরপর আমরা দেখে নেব কবির পরিচয়। কবির আত্মপরিচয় থেকে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। দেখুন, কবির পিতার নাম পাওয়া যাচ্ছে নরসিংহ, মাতার নাম রুক্মিণী, পিতামহের নাম পাওয়া যাচ্ছে উদ্ধারণ দেব বা উদ্ভব রায়, এবং মাতামহের নাম পাওয়া যাচ্ছে প্রভাকর। কবির আত্মপরিচয় একটু দেখে নেব। কবিরা কিন্তু জাতিতে ছিলেন কায়স্থ, এবং কবিতার পদ্মপুরাণ, যে পদ্মপুরাণ কাব্য, সেই পদ্মপুরাণ কাব্যের আত্মপরিচয় অংশে তিনি কি বলছেন দেখি। বলছে, দেখুন, নারায়ণ দেবে কয় জন্ম মগধ, মিশ্র পণ্ডিত নহে ভট্ট বিশারদ, অতি শুদ্ধ জন্ম মোর কায়স্থের ঘর, অর্থাৎ তিনি কায়স্থ বংশে জন্মগ্রহণ করছেন। মৌদগল্য গোত্র মোর গায়ে গুণাগর, অর্থাৎ কোন গোত্র সেটা আমরা পেয়ে যাচ্ছি। পিতামহ উদ্ভব নরসিংহ পিতা, অর্থাৎ পিতা এবং পিতামহের নাম পাচ্ছি। মাতামহ প্রভাকর, রুক্মিণী মোর মাতা, পূর্বপুরুষ মোর অতি শুদ্ধমতি, রাঢ় ত্যাজিয়া মোর বোর গ্রামে বসতি, অর্থাৎ বোর গ্রামে তারা এসছেন, রাঢ় ত্যাগ করছেন। এই যে শ্লোক, এটা টোটালটা আমি নিয়েছি মঙ্গল কাব্যের ইতিহাস, অর্থাৎ আশুতোষ ভট্টাচার্যের বই থেকে। তাহলে আপনারা মোটামুটি এটা একটু দেখে নেবেন, এগুলো ভীষণ। এবং এই যে নারায়ণ দেব কয় জন্ম মগধ, অর্থাৎ কবি কিন্তু মগধে জন্মগ্রহণ করছেন। এরপর আমরা যে ওই আত্মবিবরণীর একটা বিশেষত্ব রয়েছে, দেখুন, বিশেষ দ্রষ্টব্য আমি দেখেছি যে এই আত্মবিবরণী অনুসরণে মুকুন্দ রাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডমঙ্গল কাব্যে এক বিবরণী রচনা করছেন, অর্থাৎ তার একটা অনুসরণ রয়েছে। আত্মপরিচয় থেকে জানা যায় কবির জন্ম মগধে,
উপাধি ভীষণ ইম্পর্টেন্ট। কবির উপাধি কিন্তু সুকবি বল্লভ বা কবি বল্লভ, তবে বিশেষ কিন্তু নামেও তিনি পরিচিত। দেখুন, করুণ রসের কবি আশুতোষ ভট্টাচার্যের মতে আদিম মানবতার কবি বলছেন এই নারায়ণদেবকে কে, ডক্টর ভূদেব চৌধুরী। আর কবির প্রকৃত নাম নিয়ে একটু সন্দেহ আছে, সেইখানে সুকুমার সেনের মতে কবির আসল নাম বা প্রকৃত নাম হচ্ছে রাম নারায়ণ দেব। আর একটা জিনিস আমরা পাচ্ছি যে পদ্মা পুরাণের আদি লেখক অর্থাৎ নারায়ণ দেবকে এই আদি লেখক বলছেন কে, দয়ালচন্দ্র ঘোষ, যে পদ্মা পুরাণের তিনি আদি কবি। তবে এটি ভ্রান্ত ধারণা, যেটা দীনেশচন্দ্র সেন বলছেন তার গ্রন্থে, বিশেষ করে বঙ্গভাষা সাহিত্য যে বইয়ে তিনি কবির জীবনী সংগ্রহ করতে চেষ্টা করেছেন। অর্থাৎ এই যে দয়ালচন্দ্র ঘোষ, তিনি তার জীবনী সংগ্রহ করছিলেন এবং ভারতীয় পত্রিকায় তিনি প্রকাশ করবেও বলেছিলেন, কিন্তু মারা যাওয়াতে তিনি আর প্রকাশ করতে পারেননি। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে মঙ্গল কাব্যের ইতিহাসে আদি বর্বর মনুষ্যত্বের মহাকবি এই লেখককে বলা হয়, নারায়ণ দেবকে বলা হয়। এটা যদিও আপনাদের পরীক্ষা দিতে পারে পিএসসি সিলেবাসে, যেহেতু আলোচনা যে মঙ্গল কাব্যের ইতিহাসে আদি বর্বর মনুষ্যত্বের মহাকবি বলা হয় কোন কবিকে, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট। এইবার আমরা মূল ফোকাসে ঢুকে যাচ্ছি, যে কাব্যের নাম। তার কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। আর রচনাকাল, কাব্যের প্রকৃত নামটা একটু দেখে নিই, তারপর রচনাকাল আমরা দেখে নেব। কাব্যের প্রকৃত নাম হচ্ছে মনসার পাঁচালী। কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি, কারণ দেখুন এখানে আমরা পাচ্ছি বিভিন্ন গবেষণামূলক গ্রন্থে নারায়ণ দেবে কয় মনসার পাঁচালী, অর্থাৎ নারায়ণ দেব নিজেই বলে দিচ্ছেন যে তার গ্রন্থের প্রকৃত নাম কিন্তু মনসার পাঁচালী। আপনাদের হয়তো একটু পরীক্ষা দিতে পারে যে নারায়ণ দেব তার কাব্যের নাম কি রেখেছেন, তাহলে মনসার পাঁচালী, কিন্তু আমরা জানি যে পদ্মা পুরাণ। এবার কাব্যের রচনাকাল নিয়ে আমরা একটি দেখে নেব। তার কাব্য পঞ্চদশ শতাব্দীর শেষ বা ষোড়শ শতকের প্রথম ভাগে রচিত, তবে দীনেশচন্দ্র সেন কিন্তু বলছেন 1246 খ্রিস্টাব্দে রচিত। এবার রচনাকাল জ্ঞাপক শ্লোক, কোথাও রচনাকাল জ্ঞাপক শ্লোক পাওয়া যায়নি এটা। এবার আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রকাশ ও মুদ্রণ, অর্থাৎ তার কাব্যটি কে প্রথম মুদ্রণ করছেন, কে প্রকাশ করছেন এবং কার সম্পাদনা, একটু দেখে নিই আমরা। দেখুন, নারায়ণ দেবের পদ্মপুরাণ প্রথম মুদ্রিত হয় 1284 বঙ্গাব্দে ভৈরবচন্দ্র শর্মার সম্পাদনায় বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে। ভীষণ ইম্পর্টেন্ট যে নারায়ণ দেবের কাব্য প্রথম কে মুদ্রণ করছেন, কত বঙ্গাব্দে মুদ্রণ করছেন এবং কোথা থেকে মুদ্রণ করছেন এবং কার সম্পাদনায়, এতগুলো প্রশ্ন এখান থেকে আসতে পারে। তবে নারায়ণ দেবের পদ্মপুরাণ কিন্তু দুবার মুদ্রণ সৌভাগ্য লাভ করছে, একবার হচ্ছে কলকাতা আর একবার হচ্ছে ময়মনসিংহের চারু প্রেস থেকে, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট। আবার তমনাশ চন্দ্র দাশগুপ্তের সম্পাদনায় 1942 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেও নারায়ণ দেবের পদ্মপুরাণ কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে তার প্রকাশনা এবং মুদ্রণ যাই বলুন না কেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কাব্যের বিবিধ নাম, এই কাব্যটি নারায়ণ দেবের কাব্যটি অন্য কোনো কি নাম আছে? হ্যাঁ, আসামে তার কাব্য সুকবির পদ্মাপুরাণ নামে খ্যাত, সুকবির পদ্মাপুরাণ নামে খ্যাত, ভীষণ ইম্পর্টেন্ট। কাব্যের খণ্ড বিভাগ, অর্থাৎ পদ্মপুরাণ কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। নারায়ণ দেবের দেবখণ্ড 1, এই খণ্ডে আত্মপরিচয় ও দেব বন্দনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ড, তার নাম হচ্ছে নরখণ্ড, এবং এই খণ্ডে পৌরাণিক আখ্যানের সমাহার লক্ষ্য করা যাচ্ছে। এবং লাস্টতম খণ্ড হচ্ছে বণিক খণ্ড, এবং এই খণ্ডে মনসা ও চাঁদ সওদাগরের যে দ্বন্দ্ব সংঘাতের কাহিনী কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে। জনপ্রিয়তা, কোথায় কাব্যটি জনপ্রিয়তা, দেখুন বাংলা, আসাম ও শ্রীহট্টে কবির কাব্য জনপ্রিয়তা লাভ করছেন। তবে কবি কি নারায়ণ দেব শুধুমাত্র মনসামঙ্গল কাব্য ছাড়া কি, পদ্মপুরাণ ছাড়া কি আর কোনো রচনা করছেন? হ্যাঁ, কবির অন্য রচনা, কবির আরেকটি রচনা পাওয়া যাচ্ছে কালিকা পুরাণ। প্রভাব, কবি তার কাব্য রচনাকালে কি কোথাও প্রভাবিত হয়েছেন? হ্যাঁ, কবি সংস্কৃত ভাষায় যেহেতু দক্ষ ছিলেন, তাই তার কাব্যে পৌরাণিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেমন মহাভারত, কালিকা পুরাণ, শৈব পুরাণ, কালিদাসের কুমার সম্ভব প্রভৃতি। এবার তার কাব্যে কি কোনো ঐতিহাসিক চরিত্র লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, ঐতিহাসিক চরিত্র হাসান হোসেন। কবির বিশেষত্ব কি, যে কবির কাব্যে প্রথম হাসান হোসেনের উল্লেখ আছে, অর্থাৎ মনসামঙ্গল কাব্যের যত কবি আছে তাদের কাব্যে কারোর কাব্যেই হয়তো প্রথম হাসান হোসেনের প্রসঙ্গ আসেনি, একমাত্র প্রথম আসছেন এই নারায়ণ দেবের কাব্যে। এবং কিছু আমরা একটা জিনিস আমরা দেখে নেব, দেখুন কবির বিশেষত্ব অংশে আরও কিছু আমরা তথ্য জেনে নেব, যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি তিনি। সময়ের দিক থেকে মনসামঙ্গল কাব্যধারা তিনি দ্বিতীয় কবি, যেহেতু মানিক দত্তের পরে। তারপর হচ্ছে কবি তার কাব্যে কাব্য রচনার সন তারিখ উল্লেখ করেননি। কবি কাব্যটি শ্রীহট্টের জনপ্রিয় বলে সেখানকার লোকেরা কবিকে শ্রীহট্টের লোক বলে মনে করছেন, এবং শুধু তাই নয়, তার অনুদিত কাব্য পাওয়া গেছে, কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি পাওয়া যায়নি। আসাম থেকে অনেক পণ্ডিত কবিকে অসমিয়া বলে উল্লেখ করছেন। শুধু তাই না, আশুতোষ ভট্টাচার্যের মতে মনসামঙ্গল কাব্য
করুণ রসের মনসামঙ্গল কাব্য করুণ রসের আকর, অর্থাৎ এখানে কিন্তু মনসামঙ্গল বলতে নারায়ণদেবের কাব্যটার কথা বলা হয়েছে। নারায়ণদেবের পুঁথিতে বংশীদাস, জগন্নাথ, যদুনাথ, ষষ্ঠীপর, বিদ্যাধর, রামদাস, মনোহর, শিবানন্দ প্রভৃতি অনেকের ভণিতা মিলছে। নারায়ণদেব সর্বপ্রথম পয়ার ছন্দে মনসামঙ্গল বা পদ্মাপুরাণ রচনা করছেন। ভীষণ ইম্পর্টেন্ট যে প্রথম তিনি কিন্তু এই পয়ার ছন্দে তার মনসামঙ্গল কাব্য রচনা করছেন। এবং কবি কেতকাদাস ক্ষেমানন্দ তার কাব্যের শুরুতে কিন্তু নারায়ণ দেবের বন্দনা করছেন। এটা একটা ইম্পর্টেন্ট, শুধু নারায়ণদেব অন্যান্যদের মানে দেবতাদের বন্দনার পাশাপাশি কিন্তু এই নারায়ণদেবের বন্দনা করছে। শুধু তাই না, নারায়ণদেবের যে কাব্যকে কেউ কেউ অশ্লীলতার দোষী কিন্তু দোষী করছেন। এবং দ্বিজ বংশীদাসের কাব্যে নারায়ণদেবেরও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বগুড়ার কবি জীবন মৈত্রের কোনো কোনো রচনার সাথেও সাদৃশ্য লক্ষ্য করা যায়। মোটামুটি এই ছিল আজকে আলোচনা, যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে, অর্থাৎ বেশি কিছু নয়, যেগুলো আসার সম্ভাবনা আছে ঠিক সেই জায়গাটাই এখানে আলোচনা করা হয়েছে। আলোচনার শেষে একটাই কথা, যেহেতু পিএসসি সিলেবাস এবং আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর পরবর্তীকালে পরীক্ষা দেবেন তার উপর বেস করে এবং এমএসসির ঠিক একাদশ দ্বাদশের সিলেবাসের উপর বেস করে এই ভিডিওটি বানানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না, অবশ্যই একটা অন্তত কমেন্টস করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।